বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য একটা বিশেষ সাজেশনমূলক ভিডিও নিয়ে আসছি। এটা পদার্থবিজ্ঞানের স্থির ত্বরিত অধ্যায় থেকে আমরা আলোচনা এখন করব। পূর্বের ক্লাসগুলোতে আলোর প্রতিফলন প্রতিসরণ সহ প্রথম দিকের প্রায় সবগুলোর অধ্যায়গুলো আমরা আলোচনা করেছি। তো স্থির তড়িৎ হতে সম্ভাব্য সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো আসতে পারে তা হলো তড়িতাবেশ, কুলম্বের সূত্র, তড়িৎ বলরেখা, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ তীব্রতা, ধারক, আধান, বিভব, এরকম আরো যে অংশগুলো আছে তা হলো, বিশেষ করে খ নম্বরের জন্য আমাদের প্লাস্টিক পশমি কাপড় দিয়ে যখন ঘষা হয় তখন এগুলো কোনো কোনো অংশ ধনাত্মক, কোনো কোনো অংশ ঋণাত্মক আধানে আহিত হয়। এটি কেন হয় তার উপর ব্যাখ্যা। সমান মানের দুইটি ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলে নিরপেক্ষ বিন্দু সৃষ্টির কারণ। বিদ্যুৎ লাইনের খুঁটির সংযোগ থাকে না কেন, এখানে আমাদের ভিন্নভাবে সংযোগটা দেওয়া হয়, সরাসরি খুঁটির সাথে কিন্তু এই সংযোগ থাকে না। 10 কুলম্ব চার্জ বলতে কি বোঝায়? একটি শুকনো কাঠ অপরিবাহী পদার্থ হিসেবে কিভাবে কাজ করে? তড়িৎ বিভব 100 ভোল্ট, 50 ভোল্ট, এগুলো বলতে কি বোঝায়? পেট্রোলবাহী কোনো ট্রাকের পেছনে শিকল ঝুলানো থাকে, এর কারণ ব্যাখ্যা। আকাশে যে বিজলি চমকায়, এটার ব্যাখ্যা। বজ্রপাতের সময় আমাদের উঁচু বিল্ডিং এ থাকাটা, বিশেষ করে তার ছাদে থাকাটা বেশ বিপজ্জনক। তবে আমাদের প্রস্তুতি থাকলে এই সমস্ত দুর্ঘটনা কিন্তু এড়ানো সম্ভব, এর ব্যাখ্যা। পৃথিবীর বিভব শূন্য, তার ব্যাখ্যা। দুইটি ভিন্ন আধানযুক্ত গোলক পাশাপাশি রাখলে কি ঘটবে? আবেশী এবং আবিষ্ট আধান, এর ক্ষেত্রে ব্যাখ্যা। এরপর আমরা গ এবং ঘ নম্বরের জন্য সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তা হলো দুইটা চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয়, ভিন্নধর্মী বা বিপরীতধর্মী চার্জিত গোলক পরস্পরের সংস্পর্শে বা অন্য কোনো সংযুক্ত তারের মাধ্যমে করার পর আগের এবং পরের বলের মধ্যে যে পরিবর্তন হয় তার গাণিতিক ব্যাখ্যা। একই আকৃতির এবং উপাদান দ্বারা গঠিত চার্জিত বস্তুর সংযোগ দেওয়া হলে একটা নির্দিষ্ট দূরত্বে তার প্রাবল্য বা বিভব, এগুলো নির্ণয়। সমধর্মী ধর্মী দুইটি চার্জিত অথবা বিপরীতধর্মী দুইটি চার্জিত বস্তুর মধ্যে অথবা এই দুইটি বস্তুর সংযোগ রেখার বাহিরে কোনো একটা বিন্দুতে চার্জ স্থাপন করলে সেক্ষেত্রে যদি লব্ধি বল শূন্য হয় অথবা উভয় দিক থেকে যদি সমান বল অনুভব করে তাহলে সেক্ষেত্রে সেই পথের দূরত্ব বের করা। এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি আছে তা হলো চলতরিত অধ্যায়। তো চলতরিত অধ্যায়ে আমরা দেখব যে সংজ্ঞামূলক প্রশ্ন হিসেবে সম্ভাব্য কি কি আসতে পারে। ওহমের সূত্র, তড়িৎ রোধ, প্রবাহ, ওহম সিস্টেম লস, তড়িৎ ক্ষমতা,
তড়িৎচালক বল, বর্তনী ইত্যাদি। খ নম্বর প্রশ্ন হিসেবে সম্ভাব্য যেগুলো আসতে পারে তা হলো, তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর ক্ষেত্রে তার পরিবাহকত্ব হ্রাস পায়, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ কিন্তু কমে যায়। এটির ব্যাখ্যা। আমাদের কিলোওয়াট ঘন্টা বা ইউনিট, এটার ব্যাখ্যা। বাসাবাড়িতে যে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়, এটার কেন নিরাপদ, এটার উপর ব্যাখ্যা। তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। আহ, এই বিষয়গুলো অনেক সময় পরীক্ষায় আসে। সিস্টেম লস নিয়ে, এটা কি আসলে, কেন হয়, এটা বাড়ে কেন, আর সিস্টেম লস কমানো যায় কিভাবে। তারপর ফিলামেন্ট, এটা বিদ্যুৎ শক্তির অপচয় কেন হয় এই ফিলামেন্টে। আহ, এবং এখনকার যে প্রযুক্তিতে আমরা সাধারণত এলইডি বাল্ব ব্যবহার করি, সেটিতে কিন্তু বিদ্যুতের যে অপচয় এটি কিন্তু অনেক কম হয়। আপেক্ষিক রোধ এবং পরিবাহকত্ব বিপরীত রাশি কেন ব্যাখ্যা। মোটা তার এবং চিকন তার উভয়ের আপেক্ষিক রোধ একই কেন। আবার যদি রোধের ক্ষেত্রে আমরা বলি, তাহলে মোটা তারের রোধ কম, চিকন তারের রোধ বেশি কেন। পরিবাহী হিসেবে লোহার সাথে তামার, এই দুটার মধ্যে কোনটা উত্তম এবং কেন। ভূসংযোগ দেওয়ার জন্য যে তার দেওয়া হয়, সেটা রোধ খুবই নিম্নমানের হতে হয় কেন। এরপর বর্তনী চালু থাকা অবস্থায় যে বিভব পার্থক্য পাওয়া যায়, সেটি তার মূল তড়িৎচালক বলের চেয়ে কম মনে হয়। এ কেন কম হয়, সেটির পিছনে ব্যাখ্যা। তামার তারকে টেনে লম্বা করা হলে এ রোধের পরিবর্তন কিভাবে ঘটে। চার্জগ্রস্ত বস্তু ভূসংযোগ ঘটলে, মানে দেওয়া হলে, এটি ডিসচার্জিং কিভাবে। দুইটি চার্জ গোলক পরিবাহী দ্বারা সংযুক্ত করলে বিদ্যুৎ প্রবাহিত হবে কিনা, সেইটা ব্যাখ্যার পেছনে বিভবের মূল অপশনটা। কিলোওয়াট ঘন্টা, এটা বলতে আসলে কি বোঝায়। এটাকে বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি নামেও ডাকা হয়। এরপর আমরা দেখব গ এবং ঘ নম্বরের জন্য সম্ভাব্য যেরকম প্রশ্নগুলো সেটিং হতে পারে। তো আমরা একটু দেখি। ফার্স্ট হলো শ্রেণী এবং সমান্তরাল। এই সমবায়ে রোধের যে মিশ্র অপশনগুলো আছে, সেখানে বিভিন্ন অংশের রোধ, বিভিন্ন অংশের প্রবাহ মাত্রা, বিভব, তড়িৎ ক্ষমতা, এবং অনেক সময় এগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা পরীক্ষায় আসে। একাধিক শ্রেণী বা সমান্তরাল সংযোগগুলোকে ব্যয়িত শক্তি বের করা, এবং এগুলোকে আবার নতুন করে কিভাবে সাজালে তার একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা অথবা রোধ অথবা প্রবাহ মাত্রা পাওয়া যাবে, সেটির উপর ব্যাখ্যা। রোধের অপসারণ করে একাধিক চাবি সাহায্য নিয়ে যদি কোনো সমান্তরাল বর্তনীকে শ্রেণীতে রূপান্তর করা হয়, সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ, অ্যামিটারের পরিবর্তন বা শক্তির পরিবর্তন নিয়ে আলোচনা। কোনো বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে একটা নির্দিষ্ট পরিমাণের কাঙ্ক্ষিত রোধ, ক্ষমতা বা প্রবাহ পাওয়া যায়। এরপর নির্দিষ্ট মানের কোনো একটি তারকে যদি আমরা
3 গুণ, 5 গুণ, 7 গুণ এরকম লম্বা করি, তাহলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এর দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় সেক্ষেত্রে রোধের কি পরিবর্তন হবে সে তার উপর আলোচনা। কোনো বাসা বাড়িতে যে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহার করা হয়, একটা নির্দিষ্ট সময় পর অর্থাৎ মাস পর সেখানে কি রকম বিদ্যুৎ বিল আসে এবং এই বিদ্যুৎ বিলের নরমাল হিসাব, এই সংক্রান্ত অঙ্ক। আমরা এরপর দেখব বিদ্যুতের চুম্বকীয় ক্রিয়া, এই অংশটি নিয়ে। এখানে সম্ভাব্য সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো আসতে পারে: তড়িৎ মোটর, তড়িৎ আবেশ, জেনারেটর, সলিনয়েড, ট্রান্সফরমার, স্টেপ আপ, স্টেপ ডাউন ইত্যাদি। নম্বরে আমরা আমাদের সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে: দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় কেন? আবার বাসা বাড়িতে যখন বিদ্যুৎ দেয়া হয় তাহলে সেখানে প্রয়োজনীয় মানের স্টেপ ডাউন ট্রান্সফরমার কেন ব্যবহার করা হয়? তড়িৎ মোটর যে ব্যবহার করা হয় সেটা জেনারেটরের ঠিক বিপরীত, এই উক্তি সপক্ষে যুক্তি দেখানো। আমরা কোনো ট্রান্সফরমার ব্যবহার করব, একাধিক ট্রান্সফরমার ক্ষেত্রে মুখ্য এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, তার প্রবাহ, তার ভোল্টেজ ইত্যাদি তথ্যগুলো সাজায় দেওয়া থাকে। তো এর মধ্যে আমাদের সবসময় কুণ্ডলীর পাক সংখ্যা, তারপর তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রা, এই তিনটা আইটেমসের মধ্যে যে কোনো দুইটা আইটেমস দেওয়া থাকবে। অর্থাৎ প্রবাহ মাত্রার সাথে হয়তো পাক সংখ্যা দেওয়া আছে, অথবা প্রবাহ মাত্রার সাথে তড়িৎচালক বল দেওয়া আছে, অথবা পাক সংখ্যার সাথে তড়িৎচালক বল দেওয়া থাকতে পারে। যে কোনো দুইটা অপশন পাশাপাশি দেয়া থাকে এবং এদের কম্পেয়ার করে আমাদের সবসময় যে কোনো একটি মান বের করতে হয়। অর্থাৎ যদি পরীক্ষায় অঙ্ক আসে যে পাক সংখ্যার সাথে তড়িৎচালক বলের সম্পর্ক দিয়ে, তাহলে পাক সংখ্যার ক্ষেত্রেও মানে এখানে মুখ্য এবং গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা কত, সেখানে তার প্রবাহ কত, দেখা যাবে এখানে চারটে অপশনের মধ্যে যে কোনো তিনটা দেয়া থাকে, আমাদের একটার মান বের করতে হয়। এর পাশাপাশি আমাদের নির্দিষ্ট ক্ষমতা বের করে সেই ক্ষমতার মাধ্যমে আমরা দেখাই যে উক্ত ট্রান্সফরমারটি, আমরা যে যন্ত্রগুলো চালাবো, কোন একটা মেশিন, কোন একটা বাড়ির বিশেষ যন্ত্র, এগুলো চালানোর জন্য সেটি উপযোগী কিনা, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করা। আমরা ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণ কুণ্ডলীর ক্ষমতার বিষয়টি হিসাব করতে পারি এবং সেই ক্ষমতার হিসাব করার মধ্য দিয়ে আহ, সেখানেও কিন্তু আমাদের ওই অপশনটা আসতে পারে যে সেটি ব্যবহারের উপযুক্ত কিনা। তারপর ট্রান্সফরমারের নর্মাল যে ক্যালকুলেশন সেগুলো আমরা করব। অর্থাৎ সেক্ষেত্রে সাধারণত ভোল্টেজের সাথে প্রবাহ বা তড়িৎচালক বলের সাথে প্রবাহ উল্লেখ করা থাকবে এবং এক্ষেত্রে আমাদের ক্ষমতা, অর্থাৎ মুখ্য এবং গৌণ কুণ্ডলীতে যে ক্ষমতা, এটি পরস্পরের সাথে সমান হবে, এটা ব্যাখ্যাটা অনেক সহজ। এই ব্যাখ্যা উল্লেখ করে যে প্রশ্নগুলো হবে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় মান বের করে যদি আমরা ক্ষমতার সূত্র প্রয়োগ করে যদি দেখাতে পারি যে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীতে ভোল্টেজের কম বেশি হলেও আসলে মূল ক্ষমতার কিন্তু কোনো পরিবর্তন হবে না, এই বিষয়গুলো অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে আসছি। এরপর ত্রয়োদশ অধ্যায়ে ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, এখানে মূলত সংজ্ঞামূলক প্রশ্নগুলোই মূলত আসে, বড় প্রশ্ন তেমন আসে না। তো সেগুলোর মধ্যে তেজস্ক্রিয়তা, আইসিটি, আইসি সার্কিট যেটা, তারপর ডায়েট,
অর্ধায়ু। তো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বা তেজস্ক্রিয়তা এই বিষয়গুলোই এখানে মূলত আসবে। লাস্ট অধ্যায় হলো জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। সেখানে ছোট প্রশ্ন হিসেবে ডাই, এনজিওগ্রাফি, এমআরআই, ইসিজি, সিটি স্ক্যান ইত্যাদি শব্দগুলোর সাথে আমাদের বেশি পরিচয় হতে হবে। খ নম্বরে আসার মতো এনজিওগ্রামে ডাই কেন ব্যবহার করা হয়, এক্স রে যে রশ্মি সেটা থেকে বাঁচার উপায় কি, এটা আমাদের চোখে পড়ে না কেন, আর পিত্তথলির পাথর শনাক্তকরণে কোন পরীক্ষাটি অধিক উত্তম এবং কেন। তো এর মধ্য দিয়ে আজকে আমি এই আলোচনাটি শেষ করছি। পরিশেষে সবার প্রতি আমার পরামর্শ, কোনো সাজেশন 100 ভাগ তোমাকে খুব ভালো রেজাল্ট তৈরিতে 100 ভাগ সহায়ক নয়। তোমরা তোমাদের পড়াশুনো যেভাবে করেছো, সংশ্লিষ্ট টিচার বা ম্যাডাম তোমাদেরকে যেভাবে হেল্প করছে, তোমরা অবশ্যই সেই পড়াশোনাগুলোর পাশাপাশি এই সাজেশনের প্রশ্নগুলোকে একটু বেশি জোর দিয়ে পড়বা। কিন্তু একমাত্র নির্ভরশীল অবস্থানে প্লিজ কেউ এটিকে গ্রহণ করবা না। কারণ যখন সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় সেট আপ হয়, সেক্ষেত্রে আমরা কখনোই কোনো সাজেশনকেই 100% নির্ভরশীল করে উপস্থাপন করতে পারি না। যদি কেউ করে তাহলে সেটি সত্যের থেকে সে যে দূরে আছে এটি সহজেই অনুমেয়। তো পরিশেষে সবার সুস্থতা এবং সামনে যে 2025 সালের এসএসসি পরীক্ষা আসছে, সেখানে তোমাদের সবার সার্বিক মঙ্গল এবং সাফল্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।